দেখুন, সমাজকে অপরাধ মুক্ত করার পরিবর্তে যদি রাজনীতি এবং সমাজে প্রতিদিন একটু একটু করে ক্রিমিনালাইজেশন ইনজেক্ট করা হয়, তার পরিণাম যে কি হতে পারে তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে এই অশীতিপর বৃদ্ধ, যিনি আজকে বিচার চাইতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। ইডির কাছে দাঁড়িয়ে, কোর্টে দাঁড়িয়ে ইডি যখন ওই পিপিসি, পুলিশ, প্রমোটার এবং ক্রিমিনাল নেক্সাসের কথা তুলে ধরেন এবং সেটা তথ্য সহকারে তুলে ধরেন, আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই বৃদ্ধ সেটা বলছেন যে কিভাবে সেই নেক্সাস তার মাথার ওপর থেকে ছাদটা কেড়ে নিয়েছে। সলিলদা, দেখো, এই পিপিপি মডেল কিন্তু গত এক দশকের ওপর থেকে চলছে। এই পিপিপি মডেলের জলজ্জন্ত লিভিং উদাহরণ হচ্ছে আজকে এই অশীতিপর বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। পরিষ্কার কথা, টাউনশেন্ড রোড ভবানীপুরে আমার বাল্যজীবন ওখানে কেটেছে, আমি ওখানে স্কুলে পড়তাম। আমি জানি অত্যন্ত ভদ্রলোকের পাড়া, ভালো লোকরা থাকেন ওখানে, বকুলবাগান রোড, বেলতলা রোড, টাউনশেন্ড রোড, এই তো সেখানে থাকা। তাহলে এর থেকে পিপিপি মডেল আর কি হতে পারে? পুলিশ, পলিটিশিয়ান আর প্রমোটার এক হয়ে গেছে। আজকে মানুষের ট্রাস্ট, বিশ্বাস এই পুলিশ ডিপার্টমেন্টের প্রতি আজকে শ্যাটার্ড। আজকে মানুষের কোনো বিশ্বাস বা ভরসা নেই। তুমি যেখানেই যাও, তোমার একটা মোবাইল চুরি গেলে, শুভ্রজিৎ আমি তোমাকে বলছি, মোবাইল চুরি গেছে সেই কথা তুমি বলতে পারবে না পুলিশের কাছে, তোমাকে বলতে হবে আমার মোবাইলটা হারিয়ে গেছে। তাহলে ওটা কেস হবে না, মামলা হবে না, কোনো কিছু হবে না, কোনো খাটনি নেই, পরিশ্রম নেই, কিচ্ছু নেই। তোমার একটা ডায়েরি করে, ডায়েরি নম্বরটা দিয়ে, ওইটা দিয়ে তুমি আবার সিমটা পেয়ে যাবে আর মোবাইল নিজের পয়সায় কিনে নাও গিয়ে। এই যে একটার পর একটা দুর্নীতি, একটা দুর্নীতির কারখানা ছিল আগের রাজ্য সরকার, সব একসঙ্গে বেরোচ্ছে। মানুষের দেখো, মানুষ ব্যাংক ভেরিফাই করছে, ব্যাংক থেকে লোন নেওয়া হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে সেখানে কোনো পারমিশন নেই, কোনো স্যাংশন নেই। সেই সমস্ত ফ্ল্যাট ওনাররা কি, তুমি সায়েন্টিস্ট বলো, বৈজ্ঞানিক বলো, অধ্যাপক বলো, সরকারি অফিসার বলো, সবার সঙ্গে চিট করা হয়েছে। এই যে তোমার এই যে পলিটিক্যাল ক্রিমিনো পুলিশ নেক্সাস আজকে কোন জায়গায় নিয়ে গেছে এই পলিটিক্যাল পার্টি, এই তৃণমূল সরকার, আগের সরকার। আমি বারবার বলছি, এত দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের জ্ঞানের পর আমি বলছি, একটা কল্পনা করুন, এই অশীতিপর বৃদ্ধ, তিনি তার পৈতৃক ভিটেটা দিয়েছেন এই প্রতিশ্রুতিতে ভরসা রেখে যে তাকে ফ্ল্যাট দেবে এই জয় কামদার থেকে শুরু করে শান্তনু বিশ্বাস বা সোনা পাপ্পুরা। উল্টে 17 লক্ষ টাকা তার কাছ থেকে তোলা চাওয়া হয়েছে। তিনি অভিযোগ করছেন যে রিভলভারের মাথায় ঠেকিয়ে বলা হয়েছে এরপরে মুখ না খুলতে। আমি বলছি, এই নেক্সাসটা থেকে আপনি মানবেন সায়ন্তনদা, এইটা ভাঙাটা প্রয়োজন এবং সেই কারণে এই পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রী সেই বিচারটা দেবেন বলে আশা প্রকাশ করেছেন, সেই কারণে তিনি গেছেন এই প্রৌঢ় বয়সে অশক্ত শরীর নিয়ে। একদমই ঠিক বলেছেন। একজন বয়স্ক মানুষ, প্রবীণ নাগরিক আমাদের রাজ্যেরই, তিনি যেভাবে প্রতারিত হয়েছেন, এবং যেখানে প্রতারিত হয়েছেন ওটা কিন্তু আগের মুখ্যমন্ত্রীর কেন্দ্র, বর্তমান মুখ্যমন্ত্রীর কেন্দ্র যেমন, তেমন আগেরও মুখ্যমন্ত্রীর কেন্দ্র। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ওখান থেকে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। সেখানে এইভাবে এই যে নামগুলো বলছেন, যারা এখন ইডির হেফাজতে আছে, জয় কামদার, শান্তনু সেনা বিশ্বাস, এদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ওখানে মানুষকে প্রতারণা করেছে। এটা আমরা জানতাম, আপনারাও দেখিয়েছেন মিডিয়ায় যে এর আগে আসেনি বিষয়গুলো, তা নয়। কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পেত না, কেউ সত্যিটা বলার সাহস পেত না। কেন পেত না? তার কারণ ওটা স্বয়ং মুখ্যমন্ত্রীর কেন্দ্র, মুখ্যমন্ত্রীর স্নেহভাজন তারা। যেমন কালকে বেহালা থেকে তৃণমূলের এক কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে, তার নাম সুদীপ পোল্লে। ওখানে একটা নাম করা তোলাবাজ ক্রিমিনাল, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেসবুক বার্তায় বলছেন ও তো ভালো ছেলে, ওকে কেন ধরা হয়েছে? এই যে তার দুষ্টু দুষ্টু ভালো ভালো ছেলেরা, যারা দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের ওপর, আবালো বৃদ্ধ বনিতার ওপর অসীম অত্যাচার করেছে, যে কারণে মানুষ মুখ খুলে এতদিন কিচ্ছু বলতে পারেনি। বিচার চাওয়া তো দূরের কথা, ভাগ্যের পরিহাস ভেবেছে যে আমাদের ভাগ্যে এটাই আছে, এটাই আমাদের ভবিতব্য। নতুন সরকার এসছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা সরকার এসছে, যিনি সকলের মুখ্যমন্ত্রী নিজেকে প্রথম দিনই বলেছেন। একজন পূর্ব মুখ্যমন্ত্রী বলেছিলেন দে হ্যাভ বিন পেইড অন দেয়ার ওন কয়েন, আমরা আর ওরা বিভাজন করেছিলেন। আর আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তো 10 কাঠি ওপরে যেতেন। যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হতো সেই মিটিংয়ে বিজেপির কোনো এমপি এমএলএকে ডাকতেন না,
কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তার প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বিরোধী দলের এমপি এমএলএদেরও ডেকেছেন। এটা হচ্ছে সুশাসনের প্রমাণ, এটা হচ্ছে রাজধর্মের প্রমাণ। একেবারে আমি বলছি এই সুশাসনের ওপর ভরসা আছে বলেই এই মানুষগুলোকে আমি আবার বলছি যে তরুণ তরুণী থেকে 80 বছরের ওপর প্রৌঢ় তারা কিন্তু এখানে আসছেন। আমি অর্ণব সাহার কাছে আসবো। তার মানে এতদিন পর্যন্ত ভয়ের কারণে যিনি মুখ খুলতে পারেননি, এই পালা বদলের পর তাদের মধ্যে ভরসার ছটায় ভয়ের সে মেঘটা সরে যাচ্ছে এবং সেই কারণে আজকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে এই অশীতিপর বৃদ্ধকেও। একদমই তাই। এবং আজকে যে অশীতিপর বৃদ্ধের কথা আপনি দেখাচ্ছেন, তিনি যে আজকে যেতে পারছেন এর জন্য আমি সাধুবাদ জানাই নতুন সরকারকে। আমি আপনাকে এই সঙ্গে মনে করিয়ে দিই একটু এই প্রসঙ্গেই বলছি, 2006-2007 থেকে আরম্ভ করে যে উত্তাল সিভিল সোসাইটি মুভমেন্ট পশ্চিমবাংলায় হয়েছিল, তখন কি আপনি এই রাজু নস্কর, এই জয় কামদার, এই সুদীপ পল্লে, এই সোনাপাপ্পু এদেরকে দেখতে পেয়েছিলেন সেখানে? আপনি কিন্তু দেখতে পাননি। তার মানে মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকার এসেছিল, সেই মানুষের সঙ্গে আসলে প্রতারণা করা হয়েছে। এবং কি করে এই মানুষগুলো, যে মানুষগুলো সমর্থন করেছিল সেই দিনকে এবং যে মানুষগুলো পাশে ছিল, তাদেরকে সরিয়ে দিয়ে এই সমস্ত লোকগুলো সামনে চলে আসছে। কেন বারবার আজকে জয় কামদারের নাম আসছে? কেন সেই মানুষগুলোর নাম নেই যারা লড়াইটা সেদিনকে করেছিল? সেই লোকগুলো কোথায়? তৃণমূল দলের মধ্যেও যারা ছিলেন, তৃণমূল দলের মধ্যে নয় কিন্তু তৃণমূল দলকে সমর্থন করেছিলেন, এরকম মানুষও ছিলেন। তারা সমাজের বিশিষ্ট মানুষজন এবং তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষজন, সেই মানুষজন কোথায় গেলেন? সেই মানুষজন কিন্তু সরে গেছেন। সেই আপনি বলুন অর্ণবদা, এই জয় কামদার থেকে সোনাপাপ্পু, এ মাথার উপরে কোনো একটা ভরসার যদি বড় হাত না থাকে, যদি পলিটিক্যাল আমি বলছি অ্যাফিলিয়েশন না থাকে, এত সাহস হয় নাকি? আমি বলছি আপনাকে 21 থেকে 26, বিশেষ করে আমি আপনাকে বলবো, 10 বছরের কথা বললেন সলিলদা, কিন্তু স্পেসিফিক্যালি আমার যেটুকু অভিজ্ঞতা বা আমি যেটুকু দেখেছি 2021 থেকে 26 এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এমন একটা এই যে সিন্ডিকেট রাজের কথা বলা হচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে আর এই যে আমি যে মানুষগুলোর কথা বললাম সেই মানুষগুলোর কোনো সে নেই। তারা অসহায়, তারা অপেক্ষা করে রয়েছে এই ধরনের লোকজনদের উপর যারা কিনা এই ধরনের সিন্ডিকেট চালায়। মানে এটা শুধুমাত্র আমি নাগরিকদের কথা বলছি না, আমি বলছি যে কোনো পেশার ক্ষেত্রেই তাই। যে কোনো পেশার ক্ষেত্রে যে কোনো একজন মানুষ তিনি তার কোনো সমস্যা নিয়ে যদি যেতে চান, তাহলে এইরকম বিভিন্ন রকমের সিন্ডিকেটের কাছে তাকে যেতে হবে। আমি বলছি এই জিনিসটা কেন করা হয়েছে? এটা তো সবচেয়ে বড় প্রতারণা। আমি প্রতারণা তো রাজ্যবাসীর সঙ্গে প্রতারণার থেকেও বড় কথা সেই মানুষগুলোর কথা আপনি একবার ভাবুন, যারা পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল জায়গা থেকে, একটা আদর্শগত জায়গা থেকে, একটা এথিক্যাল জায়গা থেকে এই আন্দোলনটাকে সেদিনকে সমর্থন করেছিলেন এবং সরকারকে বলছেন। আরাবুল যখন অধ্যাপিকাকে যখন জগ ছুড়ে মারলো, সেই লক্ষণগুলো শুরু হচ্ছিল। আমি বলছি যে এই যে চেহারা আমার অফিসারকে মারতে মারতে তার মধ্যে ঢুকিয়ে তালা লাগিয়ে দিত। আমি বলছি এই যে চেহারা একেবারে একটা চূড়ান্ত 13 সালের ঘটনা। হ্যাঁ, আমি আপনার সঙ্গে যোগ করছি। তারপরে কি হয়েছিল? জগ ছুড়ে মারার ঘটনার পর 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল, 6 মাস পরে আবার চলে তারপর আবার সাদর সম্ভাষণ করে দেওয়া হয়েছিল। ফলে এই বিষটা কিন্তু প্রথম দিন থেকে ইনজেক্ট করা হয়েছিল। আমি এই কারণে বলছি, একেবারে গোড়া থেকে যদি এটা না হয়, আজকে বিষবৃক্ষটাকে কাটার জন্য এত গুরুতর প্রচেষ্টা পরিবর্তনে সরকারকে করতে হয় না। কাটছে ভয়। বেলেঘাটায় জনরোষে রাজু নস্করের সাগরেদ। তৃণমূল নেতা রাজু নস্করের অফিসে স্থানীয়দের বিক্ষোভ। একের পর এক বেআইনি নির্মাণে বুলডোজার চলেছে রাজু নস্করের। এমনকি এই অভিযোগও সামনে এসছে যে 25 থেকে 30 লক্ষ টাকা নিয়েও তাদের ফ্ল্যাটের দেওয়া হয়নি, সেই ফ্ল্যাটের কোনো রেজিস্ট্রেশন নেই, সেই ফ্ল্যাটের কোনো মিউটেশন নেই। আর তারপর সঙ্গত কারণে কিভাবে জনরোষ আছড়ে পড়লো এই রাজু নস্করের সাগরেদের ওপর, তার ঘনিষ্ঠের ওপর। ছবিটা একবার দেখুন। কেন এগিয়ে যা স্বতন্ত্রভাবে শুনতে আছে। কেন এগিয়ে যা স্বতন্ত্রভাবে শুনতে আছে। প্রত্যেকের জমি, আমার জমি কেড়ে নিয়েছে। আমার কিচেন কোণে 150 আমার 5.5 কাঠা জমি কেড়ে নিয়েছে 6 লাখ টাকা দিয়ে। রাজু নস্কর, আমরা বলেছি দেবো না, আমাদের দোতলা বাড়ি করা ছিল, আমাদের জমি
দেবে বলে রীতিমতো ঠেট করছে এবং কারেন্ট কেটে দিয়েছে। পুলিশে কোথায় যাবো, ওই তো পুলিশ। হ্যাঁ, অভিযোগ করেছিল, আমাকে মারধর করেছিল, 100 জন ছেলে নিয়েছে। ফলে বুঝতে পারছেন এই রাজু নস্কর মানে কত মানুষকে কার্যত শুধু বেলেঘাটার কথা যদি বলেন কত মানুষকে পথে বসিয়ে দিয়ে গেল। এই রাজু নস্কর আপনারা শুনছেন যে ঠিক যেমন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ শোনা যেত, এই রাজু নস্করের বিরুদ্ধে বেলেঘাটাতে একই অভিযোগ। স্থানীয়রা বলছেন এই বেলেঘাটার ত্রাস রাজু নস্কর বলে বেড়াতো আমিই পুলিশ আমিই কোর্ট। এরা সমাজের বিষদাঁত, এদের গোড়াতেই উপড়ে ফেলা প্রয়োজন ছিল। তা না করে প্রতীকদা আরো ভালো বলতে পারবেন যে এই রাজু নস্কর এবং রাজু নস্করদের কি কারণে সযত্নে লালন পালন করা হয়েছে, কোন রাজনৈতিক স্বার্থে, যে কারণে আজকে জনরোষের মুখে পড়তে হচ্ছে তার সাগরেদদের। দেখুন, আপনাদের মনে আছে, দর্শকদেরও মনে আছে যে কসবা ল কলেজের ঘটনায় দেওয়ালে লেখা থাকতো যে মনোজিৎ ইজ ইন আওয়ার হার্ট, এটা লেখা থাকতো। এই রাজু নস্করের জন্মদিন এখানে পালন হয় বেলেঘাটার পুরো রাস্তাটা জুড়ে আলোকিত হয়ে। দাদার জন্মদিন, প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে কেক কাটা হয়, আর যাদের মারা হচ্ছে তারা হচ্ছে গিয়ে এই কেক কাটে। এই পুরো আলো ছায়া সিনেমা হল থেকে পুরো রাস্তায় অন্য কোনো প্রমোটার কোনো কিছু করতে পারবে না, শুধু রাজু নস্করের ফ্ল্যাট থাকে। এই রাজু নস্করের ফ্ল্যাট যারা যারা নিয়েছে আজকে প্রত্যেকে তারা প্রতারিত হয়েছে, চিটিং হয়েছে তাদের সাথে, এবং তার সঙ্গে প্রত্যেকে কাগজ দিয়েছে, কিন্তু যারা জমি দিয়েছে সেই জমির মালিকদের 4 তলা দেবে বলে তাদেরকে ইল্লিগাল ভাবে ব্যাংকের থেকে, কেএমসি থেকে, নেক্সাসে তারা হচ্ছে গিয়ে এই প্ল্যান স্যাংশন করেছে, এক্সিস্টিং প্ল্যানে G+3, আর তারপরে প্রপোজড 4th ফ্লোর করে পরে একটা আলাদা কাগজ দিয়ে দিয়েছে যেটা জাল কাগজ। এবং যারা জমি দিয়েছে, যারা সেই ফ্ল্যাট কিনেছে, ব্যাংক লোন দিয়েছে, আজকে সঙ্গত কারণে কেএমসি যখন তাদের বাড়িগুলোতে নোটিশ দিচ্ছে, এই যে যারা লোন নিয়ে সর্বশান্ত হয়ে যারা এই ফ্ল্যাট কিনেছে, লোন নিয়েছে, তাদের আজকে রাতের ঘুম উড়ে গেছে। আজকে আমি বলছি যে যারা কিনেছে তাদের উপরে রোষানল না হয়ে তাদেরকে সময় দিয়ে অন্যদের, আমি বলছি যারা এই নেক্সাস করেছে, যারা কেএমসিতে এই প্ল্যান পাস করেছে, যারা এই শিয়ালদা কোর্টে যারা এই সঙ্গে রেজিস্ট্রি করেছে, প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। না হলে কিন্তু আগামী দিনে এরাই ভোল বদলে দিয়ে বিজেপিতে গিয়ে এই পশ্চিমবঙ্গে সর্বনাশ করবে। যদি এখানে শিল্প আনতে হয়, যদি এখানে বেআইনি নির্মাণ রুখতে হয়, সাজা দিতে হবে শুধু এদের নয়, এদের সঙ্গে যারা জড়িত আছে, একেবারে জড়িত তাদের সাজা দিতে হবে, যারা মাথা রয়েছে সেই পর্যন্ত যেন তদন্তকারী আধিকারিকেরা পৌঁছে এটা নিশ্চিত করতে হবে। কিন্তু আমি বলছি এই রাজু নস্কর প্রচুর মানুষকে ঠকিয়েছে। একজনের বক্তব্য আপনাদের শোনালাম, আরেকজনের বক্তব্য শুনুন। রাজু নস্কর থেকে ফ্ল্যাট পারচেস করেছিলাম, তো এই যে আমার কাছে শুধু মানি রিসিভ কাগজ, আর আমার কাছে কোনো কাগজ দেয়নি। আমরা 25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়েছিলাম, বারবার বললে আমাদেরকে হুমকি দিচ্ছিল। তো আমরা সিএম এর কাছে একটাই আমার কাছে অনুরোধ আছে যে ফ্ল্যাটটা আমাদের একটু বাঁচান, আমাদের একটু শুভেন্দু স্যারকে অনুরোধ একটু টাইম দিতে বলুন, যে আমরা সব কাগজপত্র রেডি করে আমরা মানে কর্পোরেশনে জমা দেবো। একটু স্যারের কাছে আমার কাছে অনুরোধ, নাহলে বয়স্ক বাবা বাড়ি দাঁড়াতে পারবো না, সিরিয়াসলি দাঁড়াতে পারবো না। মানে ব্যাগে লোড আছে, বাইরের কয়টা আমার কয়টা সব দামা কি সব শেষ হয়ে গেছে, তারও জায়গাটি। আমরা সমস্ত পয়সা পেমেন্ট করে দিয়েছি মানি রিসিপ্ট ছাড়া, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। আমাদের ওপর থেকে কোর্ট অর্ডার এসছে, 24 ঘন্টা টাইম দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, যাতে আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে ওখানে সাবমিট করতে পারি, কিন্তু আমরা কোনো ডকুমেন্টস কোথায় পাবো? এই রাজু নস্কর কি করতো জানেন? এই রাজু নস্কর গোড়াতে আলো ছায়া সিনেমা হলে তার প্রথমে পপকর্ন বিক্রি করতো, টিকিট ব্ল্যাক করতো, একটা সময় ট্যাক্সি চালাতো। তারপরে 2011 যখন পরিবর্তন এলো, তৃণমূল কংগ্রেসের সংস্পর্শে এসে প্রমোটিং থেকে শুরু করে প্রমোটিংয়ে হাত পাকালো, এবং তারপর আজকে সেই আঙুল ফুলে কলা গাছ হয়েছে। মূল প্রশ্ন হচ্ছে সায়ন্তন দা, এই রাজু নস্কর তো আর একদিনে রাজু নস্কর হয়নি, দিনের পর দিন এরা ব্যবহৃত হয়েছে, এদের ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে, এবং এরা পলিটিক্যাল পার্টির ছত্র ছায়া, এরা নিজের আখের গুছিয়েছে এত এত মানুষের রক্ত বা পরিশ্রম করা রক্তকে জল করে। আমি একদম এবিপি আনন্দের ক্যামেরায় অন রেকর্ড বলছি, 2024 লোকসভা ভোটের সময় এর নির্বাচনের দিন একে দুজন বিধায়কের অফিসে উপস্থিত ছিল। যেদিন নির্বাচন হয়, তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার বিধায়করা এর অফিসে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেছে। এত এদের ক্ষমতা। কলকাতার বুকে রাজু নস্কর, কোথাও সোনা পাপ্পু, সন্দেশখালীতে শাহজাহান, কোথাও জাহাঙ্গীর, এরকম জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেস ভয়ের পরিবেশ তৈরি করেছে। আমি ওই একজন মহিলা বলছিলেন যে তাদের কাছে কোনো মানি রিসিট নেই,
মানে এক প্রকার ডাকাতি করেছে, টাকাগুলো কেড়ে নিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের এই যে ভয়ের বাতাবরণ, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এই টাকা কিন্তু শুধু রাজু নস্করের কাছে নেই, এই টাকা কিন্তু শুধু সোনা পাপ্পুর কাছে নেই, এই টাকা শুধু শান্তনু বিশ্বাসের কাছে নেই, এই টাকা কিন্তু একদম সর্বোচ্চ স্তর অবধি পৌঁছেছে। তার জন্য সেদিন পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, তাদের ব্যবস্থা নিতে দেওয়া হয়নি। পুলিশ চাইলে কি না কি করতে পারে। ভাবুন তো, অত বড় একটা গুন্ডা হাওড়ার, কি সিং নাম, সলিলবাবু বলতে পারবেন, তাকে কালকে প্যারেড করিয়েছে এক প্রকার পুলিশ হাওড়াতে, যার ভয় সবাই কাঁপতো এককালে। পশ্চিমবঙ্গের পুলিশ হোক, কলকাতার পুলিশ হোক, ভারতের পুলিশ হোক, 48 ঘন্টা সময় লাগবে রাজু নস্করদের ঠিক করে দিতে। 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে একদম পুরো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু প্রশাসন সেদিন চায়নি, কারণ এরা টাকা তোলে এভাবে আর সর্বোচ্চ স্তর অব্দি জমা দেয়। কেমন ভয়ের পরিবেশ দেখলেন না ফলতাতে? ভয় মিটে গেল, পুষ্পা পালিয়ে গেল। যখনই ভয় কাটবে পুষ্পা থাকবে না। আজকে পশ্চিমবঙ্গের এই যে ভয় মুক্ত সমাজ, ভরসাকে আনা, এটা পশ্চিমবঙ্গ সরকারের কাজ, এবং রাজ্য সরকারের নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই সরকার সেই কাজ করে দেখাবে, এই বিশ্বাস আছে। দেখুন, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, এটা হচ্ছে একেবারে গিভ অ্যান্ড টেক সম্পর্ক। মানে ক্রিমিনালদের ব্যবহার করে পলিটিশিয়ানরা, তাদের একটা ছত্র ছায়া দেয়, এবং ক্রিমিনালরা পলিটিশিয়ানদের কাছে সেই একটা প্রোটেকশন পাওয়ার পর তারা নিজের আখের গোছা এবং তাদের ব্যবসাকে, অবৈধ কারবারটাকে দিনের পর দিন বাড়িয়ে চলে। যার সব থেকে বড় উদাহরণ হচ্ছে রাজু নস্কর। এবং এই একই কারণে সলিলদা, আপনি মানবেন যে মাসের পর মাস, বছরের পর বছর ভুরি ভুরি অভিযোগ আসা সত্ত্বেও কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়া হয় না। না, নেওয়া তো হবে না এই কারণ তো পার্ট অফ বেনিফিশিয়ারি, এ পার্ট অফ বেনিফিট, যেটা ও ইললিগাল বা ইলগটন মানি যেটা রোজগার করছে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা যেটা করছে, সেটা তুমি খোঁজ নাও। এখন তো দিস ইজ দ্য রাইট টাইম। ওকে নানা কেসে যেরমভাবে ও অ্যারেস্ট হয়েছে, ওকে পুলিশ কাস্টডিতে নিয়ে কে কে বেনিফিট পেয়েছে, ওর স্টেটমেন্ট পার্সু করে তো সেই লোকগুলোকে ধরতে হবে, তবেই তো তুমি মাথা অবধি যেতে পারবে। কে রাজু নস্কর, কে তার সঙ্গে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছে, সাধারণ লোক চট থাপ্পড় মারছে, জুতোর বাড়ি মারছে, শেষ হয়ে যাবে না তো? আমার কথা হচ্ছে এই সমস্ত কেসকে আমি পুলিশ অথরিটিকেও অনুরোধ করব, একটা বড় একটা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করে ওদের স্টেটমেন্ট পার্সু করে কারা কারা এই ইললিগাল বেনিফিট, কারা কারা তার ভাগিদার হয়েছে, কোথায় কোথায় গেছে, কোন কোন মন্ত্রীর কাছে গেছে, কোন কোন অধিনায়কের কাছে গেছে, ক্যামাক সিটে গেছে কিনা, ভবানীপুরে গেছে কিনা, এক এক করে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে, সেই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।